হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এছাড়াও রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওতে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, যা তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো অবশ্যই এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু চলো দেখে নিই তাহলে প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, বায়োডিজেল উৎপাদনের জন্য ব্যবহৃত একটি উদ্ভিদের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বায়োডিজেল উৎপাদনের জন্য ব্যবহৃত একটি উদ্ভিদের নাম হলো জেট্রোপা কার্কস। এই উদ্ভিদটির মাধ্যমে বায়োডিজেল উৎপাদন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থনীতিতে ব্যবহৃত জিডিপি এর সম্পূর্ণ নাম কি? অর্থনীতিতে ব্যবহৃত জিডিপি এর সম্পূর্ণ নাম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটি ভারতে 2017 সালে 1 জুলাই এটি লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পরিবেশ দূষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো পরিবেশ দূষণের জন্য প্রধান দুটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস হলো মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি, যেটি রেফ্রিজারেটর এছাড়াও এসি প্রভৃতি থেকে নির্গত হয়। এটি গ্রিনহাউসের পাশাপাশি আমাদের ওজোন স্তরকেও ক্ষতি করে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মধ্যে বর্তমানে সক্রিয় একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? তো ভারতের মধ্যে সক্রিয় বর্তমানে একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো ব্যারেন দ্বীপ, যেটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। 1991 সালের পর থেকে এটি পুনরায় সক্রিয় হয়ে উঠেছে এবং বর্তমানে বারংবার এটি থেকে অগ্নুৎপাত ঘটে চলেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? তো দেখো, 5-এর এখানে সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহরে 1946 সালে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রধান কারণ হিসেবে কোন গ্যাস নির্গমন দায়ী ছিল? মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে 1984 সালে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানে প্রধানত ইথাইল আইসোসায়ানেট এই গ্যাসটি নির্গমনের ফলে প্রায় প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাটারি শিল্প থেকে নির্গত একটি প্রধান দূষক ধাতুর নাম কি? ব্যাটারি শিল্প থেকে নির্গত একটি প্রধান দূষক ধাতুর নাম হলো অপশন সি সীসা। সীসা ব্যাটারি থেকে নির্গত একটি প্রধান দূষক ধাতু। পরবর্তী প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে ওজোন স্তরের ক্ষয় রোধ করার জন্য এই মন্ট্রিল প্রোটোকলটি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কিয়োটো প্রোটোকল কোথায় বা কোন দেশে কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল? তো কিয়োটো প্রোটোকল সাধারণত জাপানের কিয়োটো শহরে এটি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্গত তার নাম কি? তো আমরা সকলেই জানি পৃথিবী প্রধানত আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ইটাই রোগ কোন মৌলের অভাবে হয়ে থাকে? ইটাই রোগ কোন মৌলের অভাবে হয়ে থাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে এই ইটাই রোগটি ঘটে থাকে। এর ফলে আমাদের হাড় নরম হয়ে যায় এবং মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, পানীয় জলে কোন মৌলের আধিক্যের কারণে ফ্লুরোসিস রোগ দেখা যায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি ফ্লুরাইডের আধিক্যের কারণে ফ্লুরোসিস রোগ দেখা যায়। আর এই রোগের ফলে আমাদের দাঁত ও হাড়ের গঠন বিকৃত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিচেল কার্লসন এই সাইলেন্ট স্প্রিং বইটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আইসিজে এর পুরো নাম কি? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। আইসিজে এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হলো এই আইসিজে এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন, ডিভাইন কমেডি বইটির রচনা কে করেছিলেন? ডিভাইন কমেডি বইটির রচয়িতা কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি দান্তে এই ডিভাইন কমেডি গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফিলোলজি বলতে কোন বিষয়ের উপর বৈজ্ঞানিক ও ঐতিহাসিক অধ্যয়নকে বোঝায়? ফিলোলজি বলতে
কোন ধরনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক অধ্যয়নকে বোঝায়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভাষার অধ্যয়ন। ভাষার অধ্যয়নকে আমরা সাধারণত ফিলোসফি বলে থাকি। পরবর্তী প্রশ্ন, জাহাজের গতি নির্ণয়ের জন্য কোন এককটি ব্যবহৃত করা হয়? তো জাহাজের গতি নির্ণয়ের জন্য আমরা প্রধানত অপশন সি, নট এককটি ব্যবহার করে থাকি। অর্থাৎ 1 ঘন্টায় কত নটিক্যাল মাইল জাহাজ গেল, তার মাধ্যমে এই নট এককটি প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে কাকে গণ্য করা হয়? তো দেখো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে আমরা গণ্য করে থাকি অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? তো ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে এই বন্দে মাতরম, যেটি আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন সালে প্রথম প্রকাশিত হয়েছিল? তো দেখো আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1884 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1884 খ্রিস্টাব্দে এই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি প্রথম কবে জনসমক্ষে গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি প্রথম কবে জনসমক্ষে গাওয়া হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1896 খ্রিস্টাব্দে। 1896 খ্রিস্টাব্দে কলকাতার কংগ্রেস অধিবেশনে সময় এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? তো বন্দে মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন অপশন বি, শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ এই বন্দে মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত হর্ষচরিত গ্রন্থটি কার লেখা এবং এটি কোন সম্রাটের জীবন ও শাসনকালের উপর ভিত্তি করে রচিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। বাণভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত, এবং হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবন ও শাসনকালের উপর ভিত্তি করে তার জীবন কাহিনী রচনা করেছিলেন। বাণভট্ট হর্ষবর্ধনের জীবন কাহিনী তিনি বর্ণনা করেছিলেন। অর্থাৎ হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা এবং হর্ষবর্ধনের উপর এটি লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের এলাহাবাদে, বর্তমানে যা প্রয়াগরাজ নামে অবস্থিত, তো এলাহাবাদে অবস্থিত পবিত্র ত্রিবেণী সঙ্গম নিম্নলিখিত কোন তিনটির মিলনস্থল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে এই উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রতি 12 বছর অন্তর অন্তর বিখ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কততম সাংবিধানিক সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18-তে আনা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 61তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটি 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর দ্বারা 21 থেকে 18 বছরে ভোটাধিকারের বয়স আনা হয়। পরবর্তী প্রশ্ন, একটি দেশের জাতীয় পতাকা কী নির্দেশ করে বা কিসের প্রতীক? তো একটি দেশের জাতীয় পতাকা ওই দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। ওই দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী ব্যক্তি কে ছিলেন? তো দেখো ভারতের জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী ব্যক্তি ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি 1921 সালে এই জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেন, যা ভারতে বর্তমানে জাতীয় পতাকার নকশা হিসেবে, আসল নকশা হিসেবে গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 3:2। 3:2 হচ্ছে এখানে সঠিক উত্তর। অর্থাৎ এখানে দৈর্ঘ্য অর্থাৎ চওড়ার দিক থেকে এটি 3 ফুট লম্বা হবে এবং উচ্চতার দিক থেকে এটি 2 ফুট লম্বা হবে। পরবর্তী প্রশ্ন, কততম সংশোধনীর দ্বারা বড় ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 92তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটি 2003 সালে হয়েছিল। তো এই 92 সংশোধনীর দ্বারা এই বড়ো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাকে গুরুত্ব দেওয়া হয় এবং বর্তমানে ভারতের স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টি। পরবর্তী প্রশ্ন, জাতীয় নকশার মাঝখানে থাকা নীল রঙের অশোক চক্রে কি নির্দেশ করে? তো ভারতের জাতীয় পতাকার মাঝখানে থাকা নীল রঙের অশোক চক্র উন্নতি ও গতিশীলতার প্রতীক, অর্থাৎ উন্নতি ও গতিশীলতা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন,
ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাক টিকিটে মুদ্রিত হয়? তো দেখো ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাক টিকিটে মুদ্রিত হয়েছিল 21শে নভেম্বর 1947 সালে। এটা মনে রাখবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন ধরনের কাপড় দিয়ে তৈরি করা বাধ্যতামূলক? তো দেখো আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা সাধারণত খাদি কাপড় দিয়ে তৈরি করা বাধ্যতামূলক। পরবর্তী প্রশ্ন, নিয়ম অনুযায়ী ভারতের জাতীয় পতাকা তৈরির দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? তো দেখো নিয়ম অনুযায়ী ভারতের জাতীয় পতাকা তৈরির দায়িত্ব থাকে অপশন বি খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগমের হাতে ন্যস্ত থাকে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের টি-20 বিশ্বকাপের আইসিসি টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? তো দেখো 2026 সালের টি-20 বিশ্বকাপ যেটি ভারত জিতে নিয়েছে, তো এই টি-20 বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অপশন সি রোহিত শর্মা। রোহিত শর্মা ছিলেন আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কাকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বৃহদত্ত। মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্তকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারতে আক্রমণ করেছিল তার নাম কি? তো দেখো আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ যখন করেছিল তখন ভারতে ধননন্দ রাজত্ব করত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। আর এই তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটা মনে রাখবে খুবই পড়ে। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম হলো করমণ্ডল উপকূল। পরবর্তী প্রশ্ন, আয়তন ও জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? তো দেখো আয়তন ও জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হলো অপশন সি মালদ্বীপ। মালদ্বীপ হলো ভারতের ক্ষুদ্রতম রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে বাক্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সত্যমেব জয়তে। এটি মুন্ডক উপনিষদ থেকে গ্রহণ করা হয়েছে। মুন্ডক উপনিষদ থেকে গ্রহণ করা হয়েছে এই সত্যমেব জয়তে বাক্যটি। পরবর্তী প্রশ্ন, অশোক স্তম্ভে মোট কয়টি সিংহ মূর্তি রয়েছে? তো অশোক স্তম্ভে তোমরা দেখতে পাও যে মোট 4টি সিংহ মূর্তি লক্ষ্য করা যায়, মোট 4টি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডোনাল্ড। 1863 সালে এই রেড ক্রস সংস্থাটি প্রতিষ্ঠাতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো অপশন বি কিলিমাঞ্জারো। তো এই কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 5895 মিটার। 5895 মিটার, যেটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, বছরে কোন দিনে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরে অবস্থান করে? তো দেখো বছরে প্রধানত 4 জুলাইয়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, যাকে আমরা অপসূর অবস্থান হিসেবে চিনি। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মূলত 3 জানুয়ারি সবথেকে কাছে থাকে। এটি মূলত অনসূর অবস্থান বলে থাকি আমরা। অনসূর অবস্থান বলে থাকি। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, টাইপরাইটার যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ক্রিস্টোফার লাথাম সোলস। 1868 সালে তিনি টাইপরাইটার যন্ত্রটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন মহাকাশযান চাঁদের পৃষ্ঠ স্পর্শ করেছিল? তো দেখো প্রথম লুনা 2
এই মহাকাশযানটি যেটি সোভিয়েত ইউনিয়নের ছিল। তো এই লুনার 2টি মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ প্রথম স্পর্শ করেছিল। পরবর্তী প্রশ্ন, ইরান দেশের রাজধানীর নাম কি? ইরান দেশের রাজধানীর নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তেহরান। তেহরান হচ্ছে ইরান দেশের রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় ব্যক্তি কে ছিলেন? প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় ব্যক্তি ছিলেন অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর তিনি ছিলেন ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে সিমলাতে। 1937 খ্রিস্টাব্দে সিমলাতে এটি প্রতিষ্ঠিত হয় 23শে জুন তারিখে। 23শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সোফিয়া। সোফিয়া কোন দেশের রাজধানী শহর? তো সোফিয়া হলো মূলত বুলগেরিয়ার রাজধানী শহর হলো সোফিয়া। সোফিয়া হলো বুলগেরিয়ার রাজধানী শহর। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? তো ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনিই ছিলেন ভারতের প্রথম আইসিএস অফিসার। তো বন্ধুরা, এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও তোমরা প্রশ্ন আরও প্র্যাকটিস সেট পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।